शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুরে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের করোনা রিপোর্ট পজিটিভ আসার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। সতর্কতা হিসেবে দুর্গাপুরের মহকুমা প্রশাসন কার্যালয়কে সিল করা হলো। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে আসা আধিকারিক কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। দেয়া হলো তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ। রানীগঞ্জ শিউরি ৬০ নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় ব্যস্ততম তপসি ব্রিজে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হলো। পুলিশ প্রশাসনের পক্ষে শনিবার দুপুর ৩টে থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত তপসি ব্রিজে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা দেখা করলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির সাথে। ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সের নানা সমস্যা নিয়ে মেয়রকে জানান প্রতিনিধিরা। সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের। স্কুলের রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবিতে দুর্গাপুর পাবলিক স্কুলের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যা না মেটায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন অভিভাবকেরা। আসানসোলের সালানপুরের বঞ্জিমারি কলিয়ারিতে বৈদ্যুতিক খুঁটিতে চেপে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক্সিএল কর্মীর। মৃতের ক্ষতিপূরণ ও পোষ্যের চাকরির দাবিতে সরব শ্রমিক সংগঠন। অন্যদিকে বঞ্জিমারি কলিয়ারিতে এসিএল এর খোলামুখ খনিতে কাজ চলার সময় মাটি ধসে ট্রাক সমেত মাটির নিচে চাপা পড়লেন একজন। জেসিবির সাহায্যে উদ্ধার করা হলো গুরুতর আহতকে। ফি মুকুবের দাবিতে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেন মহকুমা শাসক। বর্ষার বৃষ্টিতে জলমগ্ন আসানসোল পৌর নিগমের কুলটির ১৬ নম্বর ওয়ার্ডের চলবলপুর আশ্রমপাড়া এলাকা। বর্ষার জল বাড়িতে ঢুকে বিপত্তি। মেয়র, বিধায়ক, কাউন্সিলরকে জানিয়েও কাজ না হওয়ায় চলবলপুর মোড় অবরোধে সামিল হলেন বাসিন্দারা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রানীগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে মিছিল করে প্রতিবাদ জানালো সিটু নেতৃত্ব। নেতৃত্ব দিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। সরকারি বিধিনিষেধ মেনে চালু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের আরও একটি অভিজাত শপিং মল। বহুদিন পর মলে আসতে পেরে খুশি ক্রেতারা। রানীগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষে করোনা মহামারী রোধে করোনা যোদ্ধা হিসেবে পরিচিত চিকিৎসক ও পুলিশ কর্মীদের করা হলো সম্মানিত। পাশাপাশি লায়ন্স ক্লাবের নবনির্মিত একটি ঘরেরও উদ্বোধন হলো এদিন। আসানসোল রেলওয়ে চাইল্ড লাইন ও আরপিএফ এর যৌথ উদ্যোগে মাদক বিরোধী দিবসে বিশেষ সচেতনতামূলক অভিযান। স্টেশন চত্বরে পথ শিশুদের নেশামুক্তি ঘটিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস চালানো হলো এদিন।
নিজের পছন্দের জীবনসঙ্গীকে বেছে নিয়েও পরিবারের বাধায় আসানসোলের বাসিন্দা নবদম্পতির জীবনে নেমে আসে অন্ধকার। মানবাধিকার কমিশনের সদস্যদের সহযোগিতায় হাসি ফুটল নবদম্পতির জীবনে। दुर्गापुर में एक डिप्टी मैजिस्ट्रेट के कोरोना पॉजिटिव पाए जाने से हड़कंप मच गया है। एहतियात के तौर पर दुर्गापुर के प्रशासनिक कार्यालय को सील कर दिया गया है। डिप्टी मैजिस्ट्रेट के संपर्क में आए सभी अधिकारियों एवं कर्मियों के स्वाब टेस्ट करने के साथ ही उन्हें सेल्फ क्वारंटाइन में भेज दिया गया है। दुर्गापुर के सब डिविजनल मैजिस्ट्रेट के कार्यालय में तैनात एक डेप्यूटी मैजिस्ट्रेट के कोरोना वायरस संक्रमित पाए जाने से हड़कंप मच गया है। डेप्यूटी मैजिस्ट्रेट पिछले कुछ दिनों से अस्वस्थ थे और उनके स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे। जांच रिपोर्ट में डेप्यूटी मैजिस्ट्रेट कोरोना पॉजिटिव पाया गया। इसके बाद शुक्रवार को एहतियात के तौर पर दुर्गापुर के प्रशासनिक कार्यालय को सील कर दिया गया है। इतना ही नहीं, डेप्यूटी मैजिस्ट्रेट के संपर्क में आए तमाम लोगों को चिन्हित किया जा रहा है और उनके स्वाब के नमूने जांच के लिए एकत्र कर भेजे गए हैं। प्रशासनिक कार्यालय में कार्यरत सभी अधिकारियों एवं कर्मियों को सेल्फ क्वारंटाइन में भेज दिया गया है। दुर्गापुर के एसडीएम अनिर्वाण कोले ने बताया कि डेप्यूटी मैजिस्ट्रेट कुछ दिनों से अस्वस्थ थे। उनके स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे। जांच रिपोर्ट आने पर डेप्यूटी मैजिस्ट्रेट के कोरोना पॉजिटिव पाए जाने की पुष्टि हुई है। डेप्यूटी मैजिस्ट्रेट को इलाज के लिए सना का कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। उन्होंने बताया कि प्रशासन की तरफ से सभी जरूरी एहतियाती कदम उठाए जा रहे हैं। आगामी सोमवार तक के लिए प्रशासनिक कार्यालय को बंद कर दिया गया है। डेप्यूटी मैजिस्ट्रेट के संपर्क में जितने भी लोग आए हैं उन्हें चिन्हित कर स्वाब के नमूने एकत्र कर जांच के लिए भेजे जा रहे हैं। इतना ही नहीं, सभी अधिकारियों एवं कर्मियों को सेल्फ क्वारंटाइन में रहने के निर्देश दिए गए हैं। प्रशासनिक कार्यालय में सैनिटाइजेशन की प्रक्रिया भी शुरू की जा रही है। सरकारी कामकाज में आम लोगों को किसी तरह की परेशानी ना हो, इसके लिए ऑनलाइन कार्य करने की सलाह दी गई है। हमारे एकजन डेप्यूटी मैजिस्ट्रेट তিনি লাস্ট কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলেন এবং তার গতকাল তার টেস্ট হয়। তার রিপোর্টটা আনফর্চুনেটলি পজিটিভ এসছে, কোভিড পজিটিভ। তাকে আমরা কোভিড হসপিটালে শিফট করছি এবং যেটা আমাদের মাননীয় জেলা শাসকের যে নির্দেশ আছে তার নির্দেশ মোতাবেক আমি আজকে যারা যারা ওনার ক্লোজ প্রক্সিমিটিতে ছিলেন তাদের কন্ট্যাক্ট ট্রেসিং আমরা প্রসেস শুরু করে দিয়েছি। সবারই আজকে সোয়াবিং টেস্ট হবে। সোয়াবিংয়ের পরে আমরা এক্সপেক্ট করছি রিপোর্টটা যতক্ষণ না আমাদের সবার পেয়ে যাচ্ছি, সেটা হয়তো 1-2 দিনের মধ্যেই সবার রিপোর্ট পেয়ে যাব। আমরা অফিস অ্যাক্টিভিটিসটা সাসপেন্ডেড রাখছি যাতে আমাদের অফিসটাকে আমরা স্যানিটাইজ করতে পারি এবং পাবলিককে আমরা আশ্বস্ত করে আবার নতুন করে পাবলিক সার্ভিসটা স্টার্ট করতে পারি। তো আজকে থেকে সোমবার অবধি আমি আপাতত অফিসটা আমি সাসপেন্ড করে দিলাম। এখন পাবলিককে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনাদের এমার্জেন্সি কাজ আপনারা অনলাইনে করুন, আমাদের সাথে অনলাইনে ডিল করুন। আর আমরা যেহেতু একটা সরকারি গভর্নমেন্টের যে প্রোটোকল আছে কোভিডের, সেটা যেহেতু ফলো করছি, সেই অনুযায়ী আমাদেরকে এখন সবাইকে সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে যা যা নর্মস আছে সেটাকে ফলো করা। আমরা সবাই যতক্ষণ আমাদের ইন্ডিভিজুয়াল রিপোর্টগুলো আসছে আমরা সবাই সেলফ কোয়ারেন্টাইনে আমরা নিজেরা চলে যাচ্ছি। আশা করা যায় যে এই সিচুয়েশনটা একটা সাময়িক একটা हमारे काछे सवार काछे এটা খুবই अनफॉर्चुनेट। बहरहाल बताया जा रहा है कि प्रशासनिक भवन में ही परिवहन विभाग, पोस्ट ऑफिस समेत कई महत्वपूर्ण कार्यालय हैं। इन सभी कार्यालयों को आगामी सोमवार तक बंद रखने का निर्णय लिया गया है। महकमा प्रशासन के भवन में ही महकमा अदालत भी है, इसलिए एसडीएम ने एसीजेएम से अदालत को भी बंद रखने के लिए अनुरोध किया है। दुर्गापुर से साधन रुज की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज सीओडी NH 60 पर निर्माण कार्य की वजह से अति व्यस्त तपसी ब्रिज पर वाहनों की आवाजाही नियंत्रित की जाएगी। पुलिस प्रशासन की तरफ से बताया गया है कि शनिवार शाम 3 बजे से रविवार सुबह 8 बजे तक तपसी ब्रिज पर वाहनों की आवाजाही पर रोक रहेगी। तपसी में नए ब्रिज के निर्माण कार्य की गति तेज कर दी गई है।
रानीगंज सिवड़ी राष्ट्रीय राजमार्ग संख्या 60 पर स्थित तपसी ब्रिज को निर्माण कार्य के कारण बंद किए जाने का निर्णय लिया गया है। पुलिस सूत्रों ने बताया कि निर्माण कार्य चलने की वजह से तपसी ब्रिज को शनिवार शाम 3 बजे से रविवार सुबह 8 बजे तक पूरी तरह बंद रखा जाएगा। इस दौरान ब्रिज से होकर वाहनों की आवाजाही की अनुमति नहीं दी जाएगी। पुलिस द्वारा लोगों को दूसरे वैकल्पिक सड़क मार्ग से आवाजाही करने की सलाह दी गई है। सिर्फ तपसी इलाके में रहने वाले लोगों को ज्यादा जरूरत होने पर आवाजाही में थोड़ी राहत दी जा सकती है। यहाँ बता देना जरूरी है कि तपसी ब्रिज की हालत अत्यंत जर्जर हो गई है। खास तौर पर बारिश होने की वजह से यहाँ भारी जल जमाव हो जाता है और आवाजाही करने में काफी परेशानी होती है। दरअसल मरम्मत एवं देखरेख के अभाव में तपसी ब्रिज पूरी तरह से जर्जर हो चुकी है। संकीर्ण होने की वजह से तपसी ब्रिज पर वाहनों का लंबा जाम लगा रहता है। रानीगंज से बीरभूम जिले के सिवड़ी से जोड़ने वाले राष्ट्रीय राजमार्ग पर तपसी ब्रिज अत्यंत महत्वपूर्ण है। तपसी ब्रिज से होकर हर रोज बड़ी संख्या में न सिर्फ भारी मालवाही वाहन बल्कि बस एवं अन्य छोटे बड़े वाहन भी गुजरते हैं। यहीं पर नए ब्रिज का निर्माण कार्य चल रहा है। नए ब्रिज निर्माण कार्य को गति देने के लिए तपसी ब्रिज पर वाहनों की आवाजाही नियंत्रित की जा रही है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के प्रतिनिधि मंडल ने आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी से मुलाकात कर ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स से जुड़ी समस्याओं को उनके समक्ष रखा। मेयर ने व्यवसायियों की समस्याओं को जल्द समाधान करने का आश्वासन दिया। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के एक प्रतिनिधि मंडल ने शुक्रवार को आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी से उनके कार्यालय में मुलाकात की। चेंबर के प्रतिनिधियों ने मुख्य रूप से ट्रेड लाइसेंस एवं होल्डिंग टैक्स को लेकर आ रही विभिन्न समस्याओं को मेयर के समक्ष रखा और व्यवसायियों को जल्द राहत दिए जाने की मांग की। चेंबर के पदाधिकारियों ने कहा कि ट्रेड लाइसेंस रिन्यू करने में व्यवसायियों को कुछ परेशानियां झेलनी पड़ रही है। मेयर से मांग की गई है कि रिन्यू की प्रक्रिया को और सहज व सरल किया जाए। मेयर जितेंद्र तिवारी ने उनकी मांगों पर विचार करने का आश्वासन दिया और कहा, नगर निगम के अधिकारियों को निर्देश दिया गया है कि चेंबर के सदस्यों ने ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स को लेकर जो समस्याएं रखी है उसे लेकर उनके साथ चर्चा करें। फेडरेशन ऑफ साउथ बेंगल चेम्बर অফ কমার্সের কিছু প্রতিনিধিরা এসেছিলেন, তাদের বেশ কিছু ট্রেড লাইসেন্স প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত কিছু গ্রিভান্সেস আছে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আমার আধিকারিকদেরকে বলেছি তাদের সঙ্গে বসতে, তাদের কী গ্রিভান্সেস আছে সেটা ইন ডিটেল জানতে বলেছি। জানার পর আমাদের তরফ থেকে যেভাবে তাদেরকে হেল্প করা যায় সেটা আমরা করব। इस अवसर पर फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष सुभाष अग्रवाल, कार्यकारी अध्यक्ष राजेंद्र प्रसाद खैतान, संयुक्त सचिव अजय कुमार खैतान, प्रदीप बाजोरिया, गुरविंदर सिंह, सचिन राय विशेष रूप से उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। স্কুলের রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবিতে দুর্গাপুর পাবলিক স্কুলের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। প্ল্যাকার্ড ব্যানার হাতে স্কুলের গেটের বাইরে বিক্ষোভে শামিল হলেন অভিভাবকেরা। করোনা পরিস্থিতির মোকাবিলায় চলা টানা লকডাউনে রিঅ্যাডমিশন ফি দিতে তারা অপারগ, এমনটা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি অভিভাবকদের। রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবি সহ একাধিক দাবিতে দুর্গাপুর পাবলিক স্কুলের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। লকডাউন পরিস্থিতিতে রিঅ্যাডমিশন ফি দিতে তারা অপারগ, এমনটা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শুক্রবার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের বাইরে বিক্ষোভে শামিল হন অভিভাবকেরা। এর পাশাপাশি স্মার্ট বোর্ড, ল্যাব, কম্পিউটার ফিজ, ডেভেলপমেন্ট ফিজ সহ অন্যান্য ফিও মুকুবের দাবি তুলেছেন তারা। বারংবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে দাবি অভিভাবকদের। দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড হাতে ব্যানার নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে স্কুলের গেটের বাইরে বিক্ষোভে শামিল হন অভিভাবকেরা। তাদের একটাই আর্জি, স্কুল কর্তৃপক্ষ রিঅ্যাডমিশন ফি মুকুব করুক, কারণ লকডাউন পরিস্থিতিতে অনেক অভিভাবকই ঠিকমতো 3 মাস মাইনে পাননি। তাদের দাবি, অভিভাবকদের অনেকেই মাইনে পেলেও তা পেয়েছেন অর্ধেক। এই পরিস্থিতিতে ফি মুকুবের দাবি তুলেছেন তারা। অনেক অভিভাবক আবার ব্যবসার সাথে জড়িত। 3 মাস ব্যবসা বন্ধ থাকায় কার্যত বিপাকে পড়েছেন তারা। সমস্যা না মিটলে আগামী দিনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিভাবকেরা। আমাদের সমস্যা আপনারা সবাই জানেন, কোভিড-19 যে আমরা সবাই ভুক্তভোগী। তার তুলনায় স্কুল কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে, ফোন করে যাচ্ছে যে আপনারা
ফিস জমা করুন, লেট ফি, উইদাউট লেট ফি, কখনো লেট ফি সমেত। কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব কি করে? আমরা তো একা নয়, সবাই, কেউ গভর্নমেন্ট সার্ভিস করেন, কেউ দিনমজুর কাজ করেন, কেউ অনেক জায়গায় অনেক লেবারও আছেন, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আর আমরা বলছি না পুরো ফিসটা মুকুব করতে, যেগুলো আননেসেসারি সেইগুলো অ্যাটলিস্ট যদি ওনারা আমাদের সাথে করেন আমরা অনেক উপকৃত হব। রিঅ্যাডমিশনটা যেমন ডেভেলপ ফি, প্রসেসিং ফি, এই ফিগুলো যেগুলো আছে ওনারা যদি একটু হলেও আমাদের সাথে কোঅপারেট করেন আমরা নিশ্চয়ই উপকৃত হব। হ্যাঁ, আমরা তো অনেকবার জমা দিয়েছি, আমরা লিখিতও স্কুলে জমা দেওয়া হয়েছে, কিন্তু ওনারা তো কোনো আমাদের সাথে কিছু করছেন না, ওনারা ওনাদের সিদ্ধান্ত অনর যে ওনারা কোনো আমাদের সাথে আপোষ করবেন না। আমরা যেভাবে আন্দোলন করছি আমরা ওইভাবে করে যাব, দেখা যাক কত দূর যেতে পারি বা আমরা কি করতে পারি। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিভাবকদের একাংশের দাবি, অনলাইনে স্কুল কর্তৃপক্ষ ক্লাস নিলেও তার ঠিক মতো হচ্ছে না, অথচ অভিভাবকদের কাছ থেকে ফোন করে বারংবার ফি আদায় করার কথা জানানো হচ্ছে। অভিভাবকেরা ফি দিতে অপারগ এই কথা জানা সত্ত্বেও কেন বারংবার ফোন করে অভিভাবকদের কাছ থেকে রিঅ্যাডমিশন ফি চাওয়া হচ্ছে, এই প্রশ্নও তোলেন অভিভাবকেরা। সমস্যা না মিটলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। বৈদ্যুতিক খুঁটিতে চেপে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মৃত্যু হলো এক ইসিএল কর্মীর। সালামপুরের বনজেমারি কলিয়ারি এলাকার ঘটনা। অন্যদিকে বনজেমারি কলিয়ারিতে ইসিএল এর পক্ষে খোলামুখ খনির কাজ চলার সময় মাটি ধসে ট্রাক সমেত মাটির নিচে চাপা পড়লেন একজন। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। সালানপুরের বনজেমারি কলিয়ারিতে বৈদ্যুতিক খুঁটিতে চেপে কাজ করতে গিয়ে বাধল বিপত্তি। শুক্রবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে চেপে লাইট ঠিক করতে গিয়ে আচমকাই বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক বৈদ্যুতিক কর্মী। তড়িঘড়ি তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করল। তবে কিভাবে তিনি আচমকা বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গেলেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধন্ধ। মৃত কর্মীর নাম বিএন মুখার্জি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে শ্রমিক সংগঠনের সদস্যরা। ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলেছেন তারা। এক শ্রমিক নেতা এই বিষয়টি কি জানালেন শুনে নেব। हमारे इलेक्ट्रिशियन बीएन मुखर्जी पोल पर चढ़ के काम करने के लिए गए थे, सीढ़ी पर चढ़ रहे थे। अब लाइन का शॉर्ट सर्किट से उनका गिर गए या पैर फिसल के गिर गए, ये जांच का विषय है। और जो है इसमें मैनेजमेंट का पूरा लापरवाही है। टेनिया लोग से काम करवाया जाता है, सही जो है वर्कर नहीं है, ये नहीं है, हेल्पर नहीं है। जो टेनिया लोग जो जानकारी नहीं है उसको जो है सीढ़ी पकड़ने के लिए भेज दिया जाता है, उसको हेल्पर बना के भेज दिया जाता है। और मैनेजमेंट से हम लोग यही डिमांड करते हैं कि उनके बारिश को, जो भी उनका बारिश है इमीडिएट जो है तत्काल उसको नौकरी दिया जाए, जो भी उसके बारिश है। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার বনজেমারি কলিয়ারিতে খোলামুখ খনির কাজ করার সময় মাটি ধসে মাটির নিচে চাপা পড়লেন এক ট্রাক চালক। রাতের অন্ধকারে ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনজেমারি কলিয়ারি চত্বরে। জানা গিয়েছে ইসিএল এর ওই খোলামুখ খনির কাজ চলাকালীনই ওই ট্রাক ড্রাইভার পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই মাটি ধসে গিয়ে বাধে এই বিপত্তি। ট্রাকটি পাল্টি খায়, মাটির নিচে চাপা পড়েন ট্রাক চালক। জেসিবির সাহায্যে ওই ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চায়নি। গুরুতর আহত ওই ট্রাক চালক ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কুলে ফি মুকুবের দাবিতে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল এদিন এবিভিপি। এদিন মিছিল করে গিয়ে মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে স্মারকলিপি জমা করা হয়, যদিও আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। স্কুলে ফি মুকুবের দাবিতে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল এবিভিপি। মিছিল করে গিয়ে মহকুমা শাসক অনির্বাণ কোলের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, এর আগেও মহকুমা শাসকের কাছে তারা দাবি জানিয়েছিলেন ফি মুকুবের, তবে তাতে কোনো লাভ হয়নি। এবার তাই পুনরায় তারা ডেপুটেশন দিলেন। দাবি পূরণ না হলে আরো বড় আন্দোলন করবেন বলে জানানো হয়েছে। যদিও মহকুমা শাসক ফি মুকুবের দাবিতে আশ্বস্ত করেছেন তাদেরকে বলে জানিয়েছেন এবিভিপি নেতা স্বর্ণেন্দু হালদার। আজকে কোভিড-19 পরিস্থিতিতে এর আগে আমরা 3 জুন স্যারকে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের 12টা দাবি ছিল, যেখানে স্টুডেন্টদের ফি মাফ করা, স্কুল
কলেজগুলোতে যে অর্থনৈতিকভাবে যে ক্ষতি হচ্ছে, তাতে এখন যে পয়সা নেওয়া হচ্ছে তার এগেনস্টে স্টুডিওকে ডেপুটেশন দিয়েছিলাম। তো আজকে তার পরিপ্রেক্ষিতে যে তখন কোনো কার্যকলাপ করেনি, উনি কোনো বৈঠক দেয়নি, তাই আজকে আবার ডেপুটেশন দিতে এসেছি। দেখা হলো তোমার ওনার সঙ্গে দেখা, উনি আশ্বাস দিলেন যে উনি কোনো স্টেপ নেবেন। উনি যদি কোনো স্টেপ না নেন তাহলে পরবর্তী সময় আমরা আরও বড় পদক্ষেপে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোল কর্পোরেশনের কুলটি বিধানসভার 16 নম্বর ওয়ার্ডের জলবলপুর আশ্রমপাড়া এলাকায় বর্ষার বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, বাড়িতে জল ঢুকে বিপত্তি। প্রশাসনিক স্তরে বারংবার জানিয়েও কাজ না হয় এলাকার বাসিন্দারা জলবলপুর মোড় অবরোধে সামিল হলেন। 20 মিনিট পর পুলিশি আশ্বাসে স্বাভাবিক হলো পরিস্থিতি। আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার 16 নম্বর ওয়ার্ডের আওতাধীন জলবলপুর আশ্রমপাড়া এলাকায় বর্ষার জলে জলমগ্ন গোটা এলাকা। এলাকারই বাসিন্দারা জানিয়েছেন, একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকায়। অনেকের বাড়িতেও ঢুকে যায় জল। জল জমে থাকার কারণে বাড়ি থেকে কার্যত বের হওয়া দুষ্কর হয়ে ওঠে। আসা যাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয় বাসিন্দাদের। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। এরই প্রেক্ষিতে জলবলপুর মোড়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হয়। প্রায় 20 মিনিট অবরোধ চলার পর কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা। আসানসোল পৌর নিগমের মেয়র, এলাকার বিধায়ক ও এলাকার কাউন্সিলরকে পুরো বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। পাড়ার মধ্যে জল জমে যাওয়ায় সাধারণ মানুষের বাইরে বের হতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অবিলম্বে রাস্তা ও ড্রেনের ব্যবস্থা করতে হবে, এই দাবি তুললেন এলাকারই এক বাসিন্দা। পাড়া আছে, দীর্ঘদিন দেখুন এখানে গ্রামের মানুষ যাওয়া আসা করে, আশ্রম আছে, প্লাস এখানে চিকিৎসা হয়। আমরা কর্পোরেশনে জানিয়েছি 5 বছর আগে থেকে। লোকাল স্থানীয় এমএলএ আজ থেকে 6 মাস আগে কথা দিল যে 1 মাসের মধ্যে রোড নালি করা হবে। লোকাল কাউন্সিলরকে জানিয়েছি, এমপিকে জানিয়েছি, তবে এমপিকে দেখা পাই না। চিঠি দিয়েছি, এমপিরও কোনো গুরুত্ব নাই। এদের পাড়াটা আপনারা দেখে আসুন, একদম পুকুরের মতো হয়ে আছে। কোনো মেয়ে প্রেগনেন্ট হলে, বাচ্চা ছেলে পেট শরীর খারাপ হলে বা ঘর থেকে যে বাইরে যাবে তার কোনো ব্যবস্থা নাই। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা রোডে নেমেছিলাম, পথ অবরোধ করেছিলাম। স্থানীয় চৌরঙ্গি পুলিশ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হলো যে জলটা পাড়ার সাময়িক ব্যবস্থা করা হচ্ছে এবং ওনারা প্রশাসনকে চাপ দেবেন, কর্পোরেশনে বা এমএলএকে চাপ দিয়ে ওনারা কাজটা করবেন। সেই প্রতিশ্রুতি পেয়ে আমরা আপাতত কাজ আমরা এই অবরোধ তুলে নিচ্ছি। যদি ভবিষ্যতে আরও কিছু আমরা না দেখি কাজ, তাহলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। কতক্ষণ পথ অবরোধ করেছি আমরা এখানে মোটামুটি ওই 20 মিনিটের মতো হয়েছে। এলাকার কাউন্সিলর কি দেখা পাওয়া গেল? কাউন্সিলরকেও বলা হয়েছে, করে নাই। কর্পোরেশনে বলা হয়েছে। কাউন্সিলর কি এসেছিল? না, এখানে আসেনি। কি চাইছেন আপনার? কি দাবি? আমরা চাইছি এই পাড়ার ওই ড্রেন, যেমন জল রাস্তায় জমে আছে, ওইটা ড্রেনের মাধ্যম করে সমস্যার সমাধান করা হোক আর একটা রাস্তা তৈরি করা হোক। অলরেডি আমরা কর্পোরেশনে এমএলএকে সব জায়গায় কাউন্সিলরকে চিঠি দিয়েছি। ও চিঠি দেওয়া হয় আর ভোটের আগে প্রতিশ্রুতি হয় 1 মাসের মধ্যে হবে। ভোট পেরিয়ে যায় আর কারো দেখা পাওয়া যায়। তবে এলাকার কাউন্সিলর সুমিত্রা বাউরিকে এদিন এলাকায় দেখা যায়নি। তিনি ফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন, ওই এলাকায় লেবার পাঠিয়ে কাজ করানো হবে। খুব শীঘ্রই রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনে কাজ বন্ধ থাকায় সমস্যা হয়েছে বলে জানালেন তিনি। রাস্তা ও নর্দমা নির্মাণের পর সমস্যা মিটে যাবে বলে দাবি করেছেন কাউন্সিলর। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি।
न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং পরিবহন শ্রমিকদের স্বার্থে এদিন রানীগঞ্জের বাস স্ট্যান্ডে প্রতিবাদ জানানো হলো সিটুর তরফে।
নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রানীগঞ্জের বাসস্ট্যান্ডে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানালো সিটু। নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত, ছিলেন সিপিএম নেতা কল্লোল ঘোষ, সুপ্রিয় রায় প্রমুখ। অন্যদিকে আমাদের না রাজ্য সরকার, কেন্দ্র সরকার সেদিকে ভুক্কে পাচ্ছে, তারা এখন বাড়তি শেষ নিয়েছে। আসল কথা, মোদি আর দিদি পিও ঢুকঢুক জিও এক মোদের টাকায় চালাচ্ছে দেশ রাজ্য, আর এক পেট্রোল ডিজেলের টাকায় চালাচ্ছে দেশ রাজ্য। গোটা দেশের অর্থনীতি মুখে পড়েছে। আমরা বলছি এই অবস্থা চলতে পারে না, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর তার জন্য শেষ প্রত্যাহার করতে হবে বিজেপি এবং তৃণমূলকে। মোদী সরকার পেট্রোলের দাম বাড়ালে এই কারণে তৃণমূল চুপ। মোদী সরকার দেশ বিক্রি করলো, এতগুলো মন্ত্রী ছোট জগন্নাথ হয়ে বসে আছে আমাদের রাজ্যের, তারা চুপ। চুপ এই কারণে হাম তুম এক কামরে মে বন্ধ है और চাবি खो जाए। রুনুবাবু বলেন, পরিবহন শ্রমিকদের বিনামূল্যে আগামী 6 মাস 10 কেজি করে চাল সহ রেশন সামগ্রী প্রদান করতে হবে সরকারকে। এছাড়াও সমস্ত শ্রমজীবী মানুষকে দিতে হবে 7,500 টাকা করে পেনশন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সরকার, তার বিরুদ্ধেই তাদের এই আন্দোলন। আমরা আজকে বাস স্ট্যান্ডে বিক্ষোভ জানালাম। মূল দাবি হচ্ছে পেট্রোল ডিজেলের যেভাবে দাম বাড়ছে তাতে পরিবহন শিল্প বন্ধের দিকে যাবে, সাথে সাথে সাধারণ মানুষের ওপর আবার মূল্যবৃদ্ধি হবে, জিনিসপত্রের দাম বাড়বে। আমরা তীব্র বিরোধিতা করছি। যতবার হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে ততবার সরকারের শেষের টাকা বাড়ছে দুটো সরকারে। আমরা বলছি এগুলো বন্ধ করো। বিশ্ব বাজারে পেট্রোলের দাম কমছে, আর তোমরা শেষ বাড়াবার জন্যে প্রাইভেট কোম্পানিগুলোকে টাকা লুটবার জন্য হচ্ছে যে দামগুলো বাড়িয়ে যাচ্ছে। এতে রাজ্যটা, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। এই সরকার দুই সরকারই হচ্ছে কাজ করছে। পাশাপাশি আমরা বলছি শ্রম আইন পাল্টে দিন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। সরকারি বিধিনিষেধ মেনে এদিন থেকে চালু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের অভিজাত শপিং মল বেঙ্গল সৃষ্টি। মলে ঢোকার মুখে ক্রেতাদের থার্মাল স্ক্রিনিং এবং হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। বহুদিন পর মলে আসতে পেরে খুশি জাহির করছেন ক্রেতারাও। করোনা সংক্রমণ রুখতে সব রকম ব্যবস্থার সাথেই এদিন থেকে চালু হলো দুর্গাপুরের অভিজাত মল বেঙ্গল শ্রেষ্ঠে। হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্রিনিং, মুখে মাস্ক সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। মলে প্রবেশ করার মুখেই ক্রেতাদের থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে হাতে। মল কর্তৃপক্ষের তরফে মলের বিভিন্ন জায়গায় সচেতনতা বার্তা এবং পোস্টারও সাটিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে লিফট, সিঁড়ি এবং রেলিং এর সব জায়গায় অযথা হাত না দেবার কথা। মল কর্তৃপক্ষ যথেষ্টই আশাবাদী, খুব তাড়াতাড়ি আতঙ্ক কাটিয়ে আবার মলমুখী হবেন সাধারণ মানুষ। না, সেফটি তো সব জায়গায় সাইনেজ দেওয়া আছে, প্লাস এন্ট্রির সময় আমরা স্যানিটাইজার ইউজ করছি, প্লাস টেম্পারেচার মেজারমেন্ট করা হচ্ছে, প্লাস প্রতিটা মলের ভিতরে সব সাইনেজ দেওয়া আছে কীভাবে থাকবেন না থাকবেন, রেলিংয়ে হাত দেবেন না, গ্লাসে হাত দেবেন না, লিফটে দুজনের বেশি এলাও করছি না, মাস্ক ছাড়া এলাও করছি না। আগে থেকে কম আছে, কিন্তু পাবলিক আসছে, লোকে আসছে। হ্যাঁ, ফুটফলটা একটু কমেছে, হ্যাঁ ফুটফলটা ডাউন আছে, কিন্তু ভালো। মলে আসা এক ক্রেতা জানাচ্ছেন, বহুদিন পরে মলে আবার নতুন করে আসতে পেরে তারা যথেষ্টই খুশি। এখানে সংক্রমণ রুখতে যথেষ্টই ব্যবস্থা করেছে মল কর্তৃপক্ষ। ভালো লাগছে, এতদিন বাড়িতে থেকে একটু বোর লাগছিল, বেরোতে পারছিলাম না। আর এমনিতে তো সবসময় বেরোনো হয়, হঠাৎ করে ঘরের মধ্যে আটকে গিয়ে অনেকে বেশি সাফোকেট ফিল হচ্ছিল। তো আজকে এসছি, অনেক ভালো লাগছে, অনেককেই দেখতে পাচ্ছি যেখানে এসছে। আর আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে সমস্ত রকম সেফটি এখানে করা হচ্ছে। যখন আমরা ঢুকছিলাম তখন আমাদের টেম্পারেচার মাপা হচ্ছিল, তাছাড়া আমাদের স্যানিটাইজার দেওয়া হয়েছে। এখানে কোনো ভয় নেই, আসাই যাবে। ইভেন এমনি তো কোভিড-19-এর আনলকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো এখন অতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা আসতে পারেন, এবং আসতে পারেন অনেকদিন পরে এসে আপনাদেরও ভালো লাগবে, আর ভয়ের কোনো কারণ নেই। ঢোকার সময় যেখানে এন্ট্রি আছে ওখানে অবশ্যই আমাদের যখন ঢুকলাম টেম্পারেচার মাপা হয়েছে এবং আমাদের হাতে স্যানিটাইজার দেওয়া হয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।
लायंस क्लब ऑफ रानीगंज ने कोरोना संकट के समय कोरोना वॉरियर्स की भूमिका निभाने वाले डॉक्टरों और पुलिस कर्मियों को सम्मानित किया। इसके साथ ही क्लब के रेनोवेटेड रूम का उद्घाटन हुआ। लायंस क्लब ऑफ रानीगंज के तरफ से कोरोना संकट काल में कोरोना वॉरियर्स की भूमिका निभाने वाले डॉक्टरों और पुलिस कर्मियों को सम्मानित किया गया। गुरुवार की देर शाम क्लब के सभागार में आयोजित कार्यक्रम के दौरान पहली पंक्ति के कोरोना वॉरियर्स डॉक्टरों एवं पुलिस कर्मियों को विशेष सम्मान से नवाजा गया। इसके साथ ही लायंस क्लब के पूर्व जिलापाल डॉक्टर PR घोष ने क्लब के रेनोवेटेड रूम का फीता काटकर उद्घाटन किया। इस रूम का नए सिरे से कायाकल्प किया गया है। कार्यक्रम के दौरान आसनसोल नगर निगम के MIC दिव्येंदु भगत ने कहा कि लोगों में जिस तरह से कोरोना वायरस महामारी का डर देखा जा रहा था, अब धीरे धीरे वो डर खत्म होता जा रहा है। रानीगंज शहर को कोरोना वायरस से सुरक्षित रखने में पहली पंक्ति के कोरोना वॉरियर्स डॉक्टरों, स्वास्थ्य कर्मियों, पुलिस प्रशासन एवं मीडिया कर्मियों का अहम योगदान रहा है। कोरोना महामारी सारा विश्व जुड़े যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মৃত্যু ভয় মানুষকে তাড়া করছিল এবং সেই মৃত্যু ভয় থেকে আজকে আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া রানীগঞ্জ এরিয়া কে আমরা অনেকটা রক্ষা করতে পেরেছি এবং এই রক্ষা করতে পেরেছি যখন এখানকার মানুষের পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে ছিল। এখানে যেভাবে পুলিশ প্রশাসন থেকে নিয়ে, ট্রাফিক থেকে নিয়ে, ওসি থেকে নিয়ে, এখানে বিভিন্ন চিকিৎসক থেকে নিয়ে, আমাদের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এবং প্রেস মিডিয়ার বন্ধু যারা প্রতিনিয়ত যেসব জায়গায় कोविड-19 पेशेंट আছে। रानीगंज के ट्रैफिक प्रभारी प्रोशनजीत बसाक ने कहा कि पुलिस प्रशासन ने अपनी तरफ से रानीगंज को कोरोना वायरस के संक्रमण से मुक्त रखने के लिए हर संभव कदम उठाए हैं और इस कार्य में आम जनता से भी अपेक्षित सहयोग मिला है। इसी का नतीजा है कि अब तक रानीगंज शहर कोरोना वायरस के संक्रमण से सुरक्षित है। আমরা প্রথম থেকে রানীগঞ্জের মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করেছি যাতে রানীগঞ্জকে করোনা মুক্ত রাখা যায়। রানীগঞ্জ থানা, রানীগঞ্জ ট্রাফিক দ্রুতভাবে সমস্ত কাজ করেছে। তবে আমরা দেখেছি কোনো সময় আমাদেরকে কঠোরভাবে কিছু করতে হয়েছে, কোনো সময় আমরা বিশেষ মানুষদেরকে, কোনো সময় মাস্ক দিয়েছি, কোনো সময় স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে। সমস্ত কিছু চেষ্টা করা হয়েছে যেভাবে আজকে রানীগঞ্জ এখনো পর্যন্ত করোনা রানীগঞ্জ শহর বিশেষ করে করোনা মুক্ত হয়ে আছে এবং আগামী দিনে হয়ে থাকবে। আমরা সকলের কাছে এখনো রিকোয়েস্ট করি বারবার কঠোরভাবে কিছু চেষ্টা করি যাতে সবাই মেনে চলে, মাস্ক, স্যানিটাইজার রাখতে সকলকে এটা রিকোয়েস্ট করি। রিসেন্টলি আমরা টোটোগুলো যেগুলো আছে, টোটোকে আমরা একটা করে মানে সেপারেশন করা যায়, টোটো ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে সেপারেশন করা যেতে হয়। এখানে হোল্ডিং লাগাতে বলেছিলাম, এগুলো করেছে, অনেক টোটো ড্রাইভারই করেছে। लायंस क्लब के अध्यक्ष राजेश जिंदल ने पिछले 1 वर्ष के कार्यकाल की उपलब्धियां गिनाते हुए कहा कि दावा किया कि वर्ष 2019 में जब उनकी टीम ने कार्यभार संभाला था तब लायंस क्लब के सदस्यों की संख्या 185 थी। आगामी 30 जून को उनका कार्यकाल समाप्त हो रहा है और 1 वर्षों में लायंस क्लब में रिकॉर्ड 25 नए सदस्य जोड़े गए हैं। 27 जून 2019 में जब हमारी टीम ने ये कार्यभार संभाला तो उस समय हमारे पास 185 मेंबर थे और 31 जून 2020 जो ये हमारे समय का लास्ट टर्म है, हम इस संस्था को 2010 सदस्य की संख्या देके जा रहे हैं, जो कि हमने 25 मेंबर एक इतिहास के रूप में इस वर्ष ज्वाइन किया है। इस अवसर पर क्लब के सचिव राजेश साव, पूर्व जिलापाल डॉक्टर अब्दुल कयूम समेत क्लब के अन्य सदस्य भी उपस्थित थे। रानीगंज से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल रेलवे चाइल्ड लाइन और RPF ने मिलकर नशा मुक्ति के लिए जागरूकता अभियान चलाया।
स्टेशन में रहने वाले बच्चों को नशे से दूर रखने तथा समाज की मुख्य धारा से जोड़ने का प्रयास किया गया। आसनसोल रेलवे चाइल्ड लाइन और आरपीएफ के तरफ से स्टेशन परिसर में रहने वाले बच्चों को नशे की लत से दूर रखने के लिए जागरूकता कार्यक्रम आयोजित किया गया। इन बच्चों को न सिर्फ नशा मुक्ति का संदेश दिया गया बल्कि नशे से होने वाले दुष्प्रभावों के बारे में भी जागरूक किया गया। चाइल्ड लाइन के सदस्यों एवं आरपीएफ जवानों ने बच्चों को नशे की आदत से दूर होकर समाज की मुख्य धारा में लौटने की सलाह दी। इस दौरान बच्चे अपने हाथों में पोस्टर लिए हुए थे जिसमें नशा मुक्ति से संबंधित पंक्तियां लिखी हुई थी। चाइल्ड लाइन के सदस्यों ने बताया कि स्टेशन परिसर में रहने वाले बच्चे अक्सर नशे के शिकार हो जाते हैं। कार्यक्रम का मुख्य उद्देश्य उन बच्चों को नशे से दूर रखना तथा समाज की मुख्य धारा से जोड़ना है। ন্যাশনাল অ্যান্টি ড্রাগস অ্যাবিউজ ডে এবং সাথে করে ইলিসিট ট্রাফিকিং এর ডেট সেলিব্রেশন করলাম। এর পিছনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্টেশন প্রেমিসিসে যেসব বাচ্চারা আছে সেই সব বাচ্চারা যারা নেশার সাথে যুক্ত আছে তাদের সাথে একটা কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে যে নেশা করার সুবিধা এবং অসুবিধা বা অসুবিধাগুলো বা ভবিষ্যতে তাদের কি কি বিপদ হতে পারে এই কথাগুলোই আরপিএফ স্টাফ যারা ছিলেন ওনারা বুঝিয়েছেন। সাথে প্রাজকের তরফ থেকে আসানসোল রেলওয়ে চাইল্ড লাইনের তরফ থেকে এগুলো বোঝানো হয়েছে এবং বাচ্চারা চেষ্টা করে সবসময় তারা বলতে মানে ছাড়তে চায় কিন্তু কিছু সিচুয়েশন তাদের এই কাজটা করতে তারা পারে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। নিজেদের ইচ্ছে বিয়ে করার পরও পরিবারের বাধার মুখে পড়তে হয় নবদম্পতিকে। মেয়ের বাড়ির লোকজন বিয়েতে রাজি না থাকায় বিয়ের পর তাদের সম্পর্কে ছেদ ঘটাতে উঠে পড়ে লাগে নববধূর বাপের বাড়ির লোকজন, এমনটাই অভিযোগ। এরপরই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় বধূর স্বামী। তাদের ও পুলিশের সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরল নববরবধূ। আসানসোলের লালগঞ্জের বাসিন্দা পাত্র সৌরভ মণ্ডলের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পুরুলিয়ার হুড়া থানা এলাকার বাসিন্দা পাত্রী। সৌরভ মণ্ডলের এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় হুড়া থানা এলাকার বাসিন্দা পাত্রীর সাথে। গত 30শে মে ঘাগরবুড়ি মন্দিরে 4 হাত 1 হয়। তবে মেয়ের বাড়ির এই বিয়েতে মত না থাকায় নবদম্পতির বিবাহিত জীবন মসৃণ হয়নি। অভিযোগ, বিয়ের 7 দিনের মাথায় মেয়েকে ছল চাতুরি করে পুরুলিয়ায় তার বাপের বাড়িতে ফিরিয়ে আনে বাপের বাড়ির লোকজন। অভিযোগ, এরপরই সৌরভের সাথে সম্পর্ক ছেদ করার জন্য চাপ দিতে থাকে মেয়ের বাড়ির লোকজন নববধূর ওপর। চলে শারীরিক ও মানসিক নির্যাতন। আপনি হুড়া থানার, আপনার স্বামী আসানসোলের লালগঞ্জে। আপনার সাথে কি আসানসোলে আসার কোনো যোগসূত্র ছিল? তাহলে ওর ফ্রেন্ড থেকে মানে ওর ফ্রেন্ড আমারও ফ্রেন্ড ছিল। তো 30 তারিখ তাহলে আপনি কিভাবে হুড়া থেকে আসানসোলে এসেছিলেন? আমি ওটা বাড়ির থেকে এসেছিলাম, ভাইয়ের সাথে এসেছিলাম। আচ্ছা, তারপরে আপনি হুড়ায় পৌঁছালেন কিভাবে? ওটা হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম, বাড়িতে প্রবলেম ছিল বলে। তারপরে ওখান থেকে ভাই মা ওরা বলে যে বাবার সাথে দেখা করে আয় একবার, তারপর ও তো আমার সাথে বাড়ি যাবে। তো মা ওর সাথে থাকে আর ভাই আমাকে বাড়ি নিয়ে যায়। প্রথমত টর্চার করা হয় ওখানে গিয়ে, যে তারপর বলা হয় যে ডিভোর্স কর বা উইথড্র করে নে, বিয়েটা করতে হয় না কারণ সামাজিক প্রবলেম, জাতি যেটা এটা নিয়ে প্রবলেম হচ্ছিল। কি করে রিকভার করে এসেছেন আবার? রিকভার করেছিলাম বাড়িতে, বড়রা বলছিল যে মানে উকিলকে বুঝিয়ে বলছিল যে উইথড্র করে নিলে হবে, 1 মাসও হয়নি, ক্যান্সেল হয়ে যাবে তাহলে কোর্ট ম্যারেজটা। 3 মাস না হলে নাকি বলছে ভ্যালিড হবে না এই বলে, তাহলে এখানে আসতে হবে, যে কোর্টে করেছে সেগুলো ওইখানে এখানে আসতে। কারা সাহায্য করেছে এখানে আসতে? বলতে গেলে বাড়ির লোককে মানিয়েছি নিজের থেকে, ওরাই একটু হেল্প করলো আসার জন্য। ফ্ল্যাটসও হেল্প করেছে কারণ বাড়িতে যখন গিয়েছিল ওরাও বুঝেছিল প্লাস। এদিকে নিজের স্ত্রীকে ফিরে পেতে মরিয়া পাত্র সৌরভ মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। নবদম্পতিকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় উদ্যোগী হয় আসানসোলের মানবাধিকার কমিশনের সদস্যরা। কন্যাপুর ফাঁড়ির আইসির সহযোগিতায় মানবাধিকার কমিশনের সদস্যরা নবদম্পতিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়। নববধূকে উদ্ধারে একটি টিম গঠন করে পুরুলিয়ার হুড়ায় গিয়ে নববধূকে পুলিশের সাহায্যে ফিরিয়ে আনতে সক্ষম হয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ওরা যখন প্রথমে আমাদের অফিসে আসে, অফিসে আসার পর আমাদের লিখিত অভিযোগ জানায়
যে আমার 7 দিন আগে আমি আমার বউকে ওয়াইফকে বিয়ে করেছি ঘাগরবুড়িতে, কিন্তু কোনো ছল ছাতুরি করে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বউকে নিয়ে চলে যায়। কিন্তু নিয়ে যাওয়ার পর দেখা যায় যে আমার বউকে অকথ্যভাবে ওরা অত্যাচার করছে, অকথ্যভাবে ওরা মারছে, শারীরিক মানসিক নানাভাবে ওরা অত্যাচার করছে। এছাড়া আমার বউ আর ওই অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে একটা ভিডিওর মাধ্যমে বউ আমাকে সংবাদটা দেয়, আর তার সাথে সাথে একটা চিঠিও লেখে। সেই চিঠিতে লেখা থাকে আমার বউ যদি আর 2 থেকে 3 দিনের মধ্যে আমরা যদি ওকে উদ্ধার করতে না পারি ও সুইসাইড করবে। সেই চিঠিতে লেখা আছে, সেই চিঠি আমাদের কাছে আছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্লাস ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা দাদার সাথে আমাদের যিনি চেয়ারম্যান আছেন শ্রী বুম্বা মুখার্জি মহাশয়, ওনার সাথে আমরা পুরো ঘটনাটা বসে আলোচনা করি। দেন এন্ড দেয়ার আমরা একটা টিম বানাই। সেই টিম বানিয়ে ফুল টিম নিয়ে আমরা পুরা থানা পৌঁছে যাই। কেন পৌঁছাই? যে আমরা প্রথম আমাদের কাজ ছিল যে মেয়েকে রিকভারি করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর নবদম্পতিকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়। নিজের স্ত্রীকে ফিরে পেয়ে খুশি সৌরভ। মানবাধিকার কমিশনের সদস্যদের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ সে। বিয়ে করার পর আমরা আমাদের বাড়িতেই ছিল 7 দিনে। 8 তারিখে ওর মা ডাকে যে মেন্টালি প্রেশার দিয়েছে ওর বাবা এরকম কিছু। তো গেলাম, বিয়ে করে ওকে ওখান থেকে আলাদা করে নিয়ে চলে যাই। নিয়ে যাওয়ার পর ওখান থেকে ওর উপর টর্চার শুরু করে। আমি ওখান থেকে ভেবেছিলাম যে কিছু যে এখান থেকে থানা পুলিশ করবো। থানা পুলিশ করার আগে আমাকে একটা দাদা সাজেশন দিল যে এই হিউম্যান রাইটস যারা আছে ওদের কাছে গেলে তোর আর কিছু প্রবলেম নেই, ওই দাদারা পুরো প্রবলেমটা সলভ করে দেবে। তো এই দাদা দিদিদের কাছেই আমি ফার্স্ট এসেছি। দিয়ে এসে পরে এই দাদার সঙ্গে আমার প্রথম পরিচয় সুদীপ দাদা। তো দাদারা প্রচুর হেল্প করেছে। দুজনই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের পর তাদের ইচ্ছার বিরুদ্ধে সম্পর্কের ছেদ ঘটাতে পারবে না কেউই। এই সিদ্ধান্তে অনড় ছিল দুজনই। সেই সিদ্ধান্তকে শিলমোহর দেয়া হলো। নবদম্পতি তাদের নতুন জীবন শুরু করলো। মিষ্টিমুখ করিয়ে মানবাধিকার কমিশনের সদস্যদের ধন্যবাদ জানালেন বরবধূ। তাদের জীবন সুখের হোক আশাবাদী আমরাও। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।